যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু জফরি ভাই এবং ভৌতিকতার সকল শ্রোতা বন্ধুদের, আমি মোহাম্মদ নাইম শেখ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ অনেক দিন পর আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি ম্যাজিশিয়ান ঘটনার বা সিজন 1-এর শেষ পর্ব নিয়ে আজ চলে এলাম। আজকের পর্বের মাধ্যমে ম্যাজিশিয়ান সিজন 1-এর বা 1-এর ইতি ঘটতে চলেছে। তারপর আবারও শুরু হবে ম্যাজিশিয়ান সিজন 2। তো যাই হোক, অনেক দিন পর ফিরে আসলাম, আর কথা বাড়াবো না। আগে ঘটনা শুনিয়ে আপনাদের রোমাঞ্চকর দুনিয়া থেকে ঘুরিয়ে নিয়ে সবাই ঘটনাটি মন দিয়ে শুনবেন। আর যারা ম্যাজিশিয়ানের আগের পর্বগুলো শুনেননি তারা শুনে আসবেন, তা না হলে আজকের পর্বের কিছুই বুঝতে পারবেন না। তাহলে এখন মূল ঘটনায় যাওয়া যাক। গত পর্বে যেখানে শেষ হয়েছিল আমি ঠিক সেখান থেকে শুরু করছি। লাল আভার মাঝে বিশাল কালো ছায়া মূর্তিটাকে দেখে আহমেদ জুলেখা ভয়ে রীতিমতো কাঁদতে শুরু করলো। আহমেদ ভয়ে তার কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, কে কে? আহমেদের কথা শেষ হতে না হতেই কালো ছায়াটা তার ভয়ঙ্কর কণ্ঠে আহমেদ এবং জুলেখার উদ্দেশ্যে বলে উঠল, আমি হলাম তোদের মৃত্যুদূত। আমি হলাম আমাদের খোদা ইবলীসের তৈরি নরকের রাজা। তোরা অনেক বড় অন্যায় করেছিস, তোদের পাপের শাস্তি পেতে হবে। কালো ছায়াটা এটা বলেই নিমিষে সেখান থেকে ভ্যানিশ হয়ে গেল, আর চারদিক থেকে আবারও সে ভয়ঙ্কর হাসিটা ভেসে আসতে শুরু করলো। তার ভয়ঙ্কর হাসির সাথে সাথে চারদিকে এক ভয়ঙ্কর পরিবেশ যেন আরো বিভৎস হতে শুরু করলো। তারা যেখানে দাঁড়িয়ে আছে তার চারপাশ দিয়ে লাভা নদীর মতো রীতিমতো স্রোত ধারা শুরু হলো। তাদের শরীর কাঁপতে শুরু করলো, তাদের শরীর ধীরে ধীরে বড় হতে শুরু করলো। তারা তখন মা বলে একটা চিৎকার শুনতে পায়। তারা দেখতে পায় লাভার শরীরের উপরে তাদের 5 বছরের ছোট্ট ছেলে ম্যাজিশিয়ান শিকল বাঁধা অবস্থায় আছে। শিকলগুলো দেখে মনে হচ্ছে এগুলো লোহা নয়, লাভার তৈরি শিকল। আর সেই লাভার তৈরি শিকল দিয়ে ম্যাজিশিয়ানকে বেঁধে রেখেছে। ম্যাজিশিয়ান অন্তঃসাধা লাল হয়ে গেছে, আর দুটো কালো আলখাল্লা পরা অববের হাতে মোটা মোটা আগুনের সিক্ত পেরেক বানা তাবুক। অবব দুটো চিৎকার করে বলে উঠল, জয় ইবলীসের জয়, জয় ইবলীসের জয়। এটা বলে ছোট্ট ম্যাজিশিয়ানের শরীর সে চাবুক দিয়ে মারতে শুরু করলো। ম্যাজিশিয়ান বা বলে চিৎকার করে উঠলো। ম্যাজিশিয়ানের পেছনে চাবুক মারা দেখে লাভার নদী পরোক্ষা না করে সেদিকে ছুটতে যাবে, এমন সময় পেছন থেকে তাদের হাত দুজন করে 4 জন তাদের হাতটা চেপে ধরলো। তারা 2 জন ম্যাজিশিয়ান বলে চিৎকার করে ওঠে। তারা দেখতে পায় তাদের পায়ের নিচে লাভা থেকে যেন লাভার তৈরি মোটা শিকল বেরিয়ে আসছে, আর শিকল আহমেদ এবং জুলেখার পা পেঁচিয়ে ধরছে। তারা সেই শিকল তাপের যন্ত্রণায় রীতিমতো আল্লাহ বলে চিৎকার করে উঠল। তারা দেখতে পায় একটা আলখাল্লা পরা অবয়ব হাওয়ায় ভেসে ভেসে তাদের দিকে আসছে। তার হাতে একটা পাথরের পাত্র, আর সেখানে ফুটন্ত পানি যেন টকবক করছে, আর সেই ফুটন্ত পানি থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। অবয়বটি তাদের সামনে এসে সে ফুটন্ত পাত্রের পানিগুলো আহমেদ এবং জুলেখার শরীর ঢালতে শুরু করলো। জুলেখা আর আহমেদ ছটফট করতে শুরু করলো। ফুটন্ত গরম পানির তাপে আহমেদ এবং জুলেখার শরীর গলতে শুরু করলো। তাদের শরীরের চামড়া মাংস সব যেন গলে বমির মতো নিচে পড়তে শুরু করলো। তাদের শরীর বারবার গলতে শুরু করলো, আর আবারও পুনরায় আগের ন্যায় শরীরটা যেন গঠন করতে শুরু করলো। এভাবে বারবার চলতে থাকে তাদেরও ম্যাজিশিয়ানের উপরে অত্যাচার। ম্যাজিশিয়ান আহমেদ এবং জুলেখা পানি বলতে থাকে। 3টা পানি পাত্র হাতে নিয়ে তাদের সামনে যায়। তারা দেখতে পায় এগুলো কোনো পানি নয়, এগুলো পুজ, এবং 3টা জোর করে তাদের সেগুলো পান করালো, আর সেগুলো তাদের গলায় আটকে যায়। সেগুলো আর নিচে নামছিল না। তারা গলায় হাত দেয়, বমি করার চেষ্টা করে।
কিন্তু তাও পারছিল না, গলা দিয়ে নিচেও নামছিল না। তারা ওয়াক ওয়াক করতে শুরু করলো। ওয়াক ওয়াক করতে করতে তারা বমি করে দিল আর গলা দিয়ে বেরিয়ে এলো বিচ্ছু। তারা দেখতে পায় বিচ্ছুগুলো কালো কালো কুচকুচে। সে বিচ্ছুগুলো তাদের পায়ের ডোক ছিদ্র করে তাদের চামড়ার ভেতরে ঢুকে গেল। তারা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকে। তাদের চামড়া ভেতরে বিচ্ছুগুলো দৌড়াতে থাকে। সেগুলো দৌড়ে একটা সময় তাদের চোখ রীতিমতো ভেদ করে বেরিয়ে যায়। তারা দেখতে পায় তাদের সামনে আবারও আরেকটি 3টি পাত্র হাওয়া রীতিমতো হাওয়ায় ভেসে ভেসে তাদের সামনে আসছে। তারা দেখতে পায় প্রতিটা পাত্রে গলিত উত্তপ্ত তামা, সেগুলো তাদের বুকের সামনে আসলো। আর সেই তামার তাপে তাদের বুক ছুলতে শুরু করলো এবং বুকের চামড়া খসে খসে পড়তে শুরু করলো। বুকের চামড়া কষে শুধু বুকের রক্তাক্ত মাংসগুলো যেন বহিঃপ্রকাশ ঘটলো। তারা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকে। তাদের মনে হতে শুরু করলো তারা এই বুঝি সত্যি মারা গিয়েছে। আর তারা জাহান্নামের কঠিনের যে কঠিন মর্মান্তিক সাজা পাচ্ছে। তারা দেখতে পায় চারদিকে গম গম করছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, বিজলি পড়ছে চারদিকে, আর লাভাগুলো আরো বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে, টক টক করে ফুটছে। এই জন্য জাহান্নাম। তারা দেখতে পায় আকাশে ড্রাগনের মতো কিছু একটা উড়ে বেড়াচ্ছে, সেটা মাটিতে নেমে আসছে আর শুরু হয়ে গেল গরম পানির বৃষ্টি। বৃষ্টির ফোঁটা তাদের শরীরে এসে পড়লো আর শরীর চামড়া যেন ঝলসে উঠছে। আর তারা ঝলসে যাওয়া জায়গাগুলো আবারও আগের মতো হয়ে যাচ্ছে। ঝলসানো জায়গায় আবারও ফুটন্ত উত্তপ্ত পানি যেন বৃষ্টিতে এসে পড়লো, আবারও ঝলসে যাচ্ছে। তারা বারবার আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে উঠছে। বৃষ্টি থেমে গেল। উড়ন্ত ড্রাগনের মতো সে প্রাণীগুলো নিচে নেমে আসলো। তার মুখটা ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু করলো। তার মুখটা সাপের মতো হয়ে গেল। হাত পা শরীরের সাথে মিশে দেহটা যেন সাপের মতো আবির্ভূত হলো। সাপটার শরীর কালো কুচকুচে হয়ে গেল। চোখগুলোতে পলিথিন বুড়ানোর মতো কালো ধোঁয়া নির্গত হতে শুরু করলো। এই ভয়ঙ্কর দেখতে সাপটি তাদের দিকে এগোতে শুরু করলো। সাপটির লেজ দিয়ে রীতিমতো ম্যাজিশিয়ান আহমেদ এবং জুলেখা পেঁচিয়ে ধরল। তাদের মনে হচ্ছিল সাপটির লেজের চাপে যেন শরীরে হাড় ভার সবকিছু ভেঙে যাবে। তাদের শরীরের হাড়গুলো কর্মর কর্মর করতে শুরু করলো। সাপটি একটা বড় নিঃশ্বাস নিল। নিঃশ্বাসের ফলে সাপের নাকের গর্ত দিয়ে আগুন ফুলকি বেরিয়ে আসলো। সাপটি 3 জনকে একসাথে সাবার করে দিল। তাদের সাপের লেজ থেকে ছিটকে লাভার তলদেশ থেকে যেতে শুরু করলো। লাভার উত্তাপে তাদের শরীরের চামড়া যেন সবকিছুই হাড়গুলো গলে যেতে শুরু করলো। সাপটি তার লেজের লাভার তলদেশে প্রবেশ করলো। সাপের লেজটি আবারও তাদের উত্তপ্ত লাভার থেকে তুলে আনলো। তাদের শরীর আবারও পুনরায় আগের মতো হয়ে গেল। সাপটি আবারও সবল হয়ে গেল। এভাবে বারবার চলতে লাগলো। এভাবে তাদের উপরে নির্মম অত্যাচার হওয়ার পর তাদের একটা লোহার খাঁচায় বন্দি করে রাখা হলো। তারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। তাদের সাথে যা যা অত্যাচার একটার পর একটা চলে যাচ্ছে, তারা সেভাবেই তারা নিয়ে রীতিমতো বাড়া গিয়েছে। আর তারা জাহান্নামের আযাব গ্রহণ করছে। তারা দেখতে পায় তাদের সামনে একটা লাভা থেকে একটি গাছের আবির্ভাব ঘটছে। গাছটি থেকে কিছু ফল তাদের খাঁচার ভেতরে এসে পড়লো। তারা ক্ষুধার যন্ত্রণায় তারা যেই ফলগুলো মুখে দিয়ে কামড় বসালো, তাদের মুখ তিতা হয়ে গেল। আর সাথে সাথে তারা মুখ থেকে সেগুলো ফেলে দেয়। তারা এইভাবে একটার পর একটা নির্মম অত্যাচারের শিকার হচ্ছে। আর এদিকে পর্দার এপারে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। তান্ত্রিকা দুর্গা দেবী আহমেদ জুলেখা এবং ম্যাজিশিয়ানের সাথে দেখা করতে আসে। সে এসে দেখতে পায় দরজা লাগানো, আর সে অস্বাভাবিক কিছুর উপস্থিতি উপলব্ধি করছে। তার শরীরটা যেন ভারী হয়ে আসে। সে জুলেখা বলে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। সে দরজায় ধাক্কা দেয়। সে বুঝতে পারে দরজার ভেতর থেকে লাগানো। দুর্গাদেবীর বুকটা যেন ছ্যাঁত করে উঠল। দুর্গাদেবী সাথে সাথে আশেপাশের মানুষ ডেকে নিয়ে আসলো আর দরজাটা ভেঙে ফেললো। এবং এরপর দুর্গাদেবী ঘরে প্রবেশ করলো ও তার সাথে আরো কয়েকজন রীতিমতো
রীতিমতো ঘরে প্রবেশ করলো। দুর্গা দেবী দেখতে পেল আহমেদ মেঝেতে পড়ে আছে, জুলেখা খাটে উল্টো হয়ে আছে, আর ম্যাজিশিয়ানের শরীর একদম লাল হয়ে গেছে। জুলেখা ম্যাজিশিয়ানের শরীরে এমন অবস্থা দেখে বুঝে যায় তাদের সাথে ভয়ঙ্কর কিছু হতে চলেছে, আর ম্যাজিশিয়ান তার আসল রূপে যে কোনো সময় এসে পড়তে পারে, তখন সর্বনাশ হয়ে যাবে। তাই সে ডেকে আনা লোকদেরকে বলল, চিন্তার কিছু নেই, আমি তাদেরকে দেখছি, আপনারা চলে যান। তারপর সে লোকগুলো চলে যায়। তখন দুর্গা দেবী জুলেখাকে উল্টানো থেকে সোজা করে ফেলে। তারপরে জুলেখা মাথায় হাত দেয়, মন্ত্র পড়তে শুরু করে। তান্ত্রিকা দুর্গা দেবীর হাত গরম হতে শুরু করলো। তার কাছে মনে হচ্ছিল তার হাত যেন পড়ে যাবে, তাও সে মন্ত্র পড়েই যাচ্ছিল। তান্ত্রিকা দুর্গা দেবীর হাতে লাল হতে শুরু করলো। দেখে মনে হচ্ছিল শরীরের সমস্ত রক্ত তার হাতে এসে জমাট পেতেছে। তান্ত্রিকা দুর্গা দেবী অনুভব করলো জুলেখার মাথায় আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। দুর্গা দেবী বুঝতে পারলো তারা ভয়ঙ্কর এক মায়া জালে ফেসে গিয়েছে। এমন সময় জুলেখা এবং আহমেদ দুজনেই লাফ দিয়ে উঠে বসে আর বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করলো। তান্ত্রিকা দুর্গা দেবী কিছু প্রশ্ন করার আগে দুজন একসাথে বলে ওঠে, ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান কোথায়? তান্ত্রিকা দুর্গা দেবী তাদের শান্ত করে আর বলে ওঠে, ম্যাজিশিয়ান এখানেই, দেখো দেখো তোমরা। ম্যাজিশিয়ানের দিকে দুজন তাকায় আর ম্যাজিশিয়ানকে আহমেদ কোলে তুলে নেয় আর বলল, মা, আপনি ওকে বাঁচান, কিছু একটা করুন। তার কথা শেষ হতে দুর্গা দেবী বলল, শান্ত হও আহমেদ, শান্ত হও, আমি দেখছি। আহমেদের কোলে থাকা অবস্থায় তান্ত্রিকা দুর্গা দেবী ম্যাজিশিয়ান লাল হয়ে যাওয়ার শরীরে হাত দিল আর ম্যাজিশিয়ানের বুকের উপরে হাত রেখে মন্ত্র পড়তে শুরু করলো। এমন সময় হঠাৎ ম্যাজিশিয়ানের শরীরে লাল আভা থেকে আগুন নির্গত হতে শুরু করলো। ম্যাজিশিয়ানের পুরো শরীর যেন কাঁপতে শুরু করলো। ম্যাজিশিয়ানের এমন অবস্থা দেখে দুর্গা দেবী আহমেদকে বলে উঠল, ম্যাজিশিয়ান খাটে শুয়ে দিতে, কিন্তু আহমেদ শোয় না। এমন সময় ম্যাজিশিয়ানের পিঠ থেকে তার আগুনের শিখা জল জল করে ডানা বেরিয়ে আসতে শুরু করলো। একটা পাখা আহমেদের পেট ভেদ করে চলে যায়। আহমেদ আল্লাহ বলে চিৎকার করে উঠে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসা শুরু করলো। জুলেখা এই দৃশ্যটা দেখে কান ধরে চিৎকার করে ওঠে। তান্ত্রিকা দুর্গা দেবীর সাথে সাথে মন্ত্র পড়ে ঘরে কবচ বেঁধে দেয়, যাতে করে ম্যাজিশিয়ান কোনোভাবেই ঘর থেকে বের হতে না পারে। দুর্গা দেবী আবারও ম্যাজিশিয়ানের বুকে হাত দিয়ে মন্ত্র পড়তে শুরু করলো। একটা সময় ম্যাজিশিয়ান তার মানুষ রূপে ফিরে আসে। ম্যাজিশিয়ান চোখ খুলে দেখতে পায় সে বাবার কোলে, তার বাবার পেট দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, মুখ দিয়ে কালো কালো রক্ত কল কল করে বের হচ্ছে। ছোট ম্যাজিশিয়ান বাবা বাবা বলে কান্নাকাটি শুরু করলো। এই ছোট্ট ম্যাজিশিয়ান তো জানে না যে তার বাবাকে নিজের হাতে সে নিজেই হত্যা করে ফেলেছে। জুলেখা ম্যাজিশিয়ানকে বুকে ঝাপটে করে ধরে তার স্বামীর মৃতদেহের পাশে বসে কান্নাকাটি করা শুরু করলো। তারপর কেটে যায় 10 থেকে 11টা বছর। ম্যাজিশিয়ান এখন 15 বছরের কিশোর। সে এখন তার শক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারেনি। সে এখনো যখন তার ভয়ঙ্কর রূপে আসে সবকিছু তছনছ করে দেয়, সবকিছু যেন ধ্বংস করে দেয়। সে এখনো অজানা তার হাতে তার বাবা হত্যা হয়েছে। আর জুলেখা যে তার জন্মদাত্রী মা নয়। এই অন্ধ মানব ম্যাজিশিয়ানের মাঝে মাঝে তার মা দুর্গা দেবীকে প্রশ্ন করে, সে এমন কেন? সে কিভাবে এমন ধ্বংসাত্মক শক্তির অধিকারী হলো? আর তার এত কেন শত্রু? আর তার বাবা কিভাবে মারা গেল? জুলেখা এবং দুর্গা দেবী যখন ম্যাজিশিয়ানের এমন প্রশ্নের সম্মুখীন হতো তখন তাদের বুকটা ফেটে যেত। তারা বলতে পারতো না যে তুই তোর বাবার হত্যাকারী, তুই নিজের অজান্তেই তুই তোর বাবাকে শেষ করে দিয়েছিস, তোর গায়ে তোর বাবার রক্ত লেগে আছে। যাই হোক, মায়াপুরীতে সব কবিরাজ এবং জিনরা মিলে অ্যাম্বুডিয়াসকে হত্যার পর যে যার মতো নিজ নিজ গন্তব্যে যখন চলে যাচ্ছিল, ম্যাজিশিয়ান সে দিঘির পাশে দাঁড়িয়েছিল, যে দিঘিটায় অ্যাম্বুডিয়াস তার নিজের বাসা বেঁধেছিল মায়াপুরী গ্রামকে ধ্বংস করার জন্য। এমন সময় অন্ধ ম্যাজিশিয়ান অনুভব করলো যে তার পাশে একজন দাঁড়ালো। সে বুঝতে পারলো অতি শক্তিশালী জিন ওমর জিন এসে দাঁড়িয়েছে। ওমর জিন ম্যাজিশিয়ানের মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, বন্ধু ম্যাজিশিয়ান, কি এত ভাবছো এখানে দাঁড়িয়ে? ওমর জিনের কথা শেষ হতেই ম্যাজিশিয়ান তাকে বলে উঠল, বন্ধু, আমার বোনটা কেন জানি সায় দিচ্ছে না এই মায়াপুরী গ্রামটা ছেড়ে দিতে। আমার কেন জানি মনে হচ্ছে এখানে কিছু একটা
কিছু একটা শেষ হয়নি, আরো কিছু রয়েছে। মায়াপুরী গ্রাম আবারও তার মায়া হারাবে। ম্যাজিশিয়ানের কথা শুনে ওমরজিন তাকে বলে উঠল, বন্ধু, তুমি শুধু শুধু চিন্তা করছো। অ্যাম্বুডিয়াস আর চাইলেও ফিরে আসতে পারবে না, কারণ তার সমস্ত শক্তি শেষ। তুমি আমি এক হয়ে শক্তির শেষ করেছি, ধ্বংস করেছি, আর এটাই সত্য। বন্ধু, আমার হাতে হাত রাখো, কথা দাও আমাকে কখনো তুমি ভুলে যাবে না। আমি ওমরজিন কথা দিচ্ছি, তুমি আমার কাছে যখন ডাকবে তখন আমি চলে আসব। যেভাবে হাকিম হুজুর ডাকতে আসতাম, বোতালেব হুজুর ডাকতে আসি, ঠিক তেমনই তুমি আমার বন্ধু। আর আমি ওমরজিন একবার কাউকে বন্ধু ভাবলে তার জন্য জীবন দিতে প্রস্তুত আছে। ওমরজিনের কথা শেষ হতে ম্যাজিশিয়ান তাকে বলল, বন্ধু কিছু বলো না, আমি যদি কখন তোমার বন্ধু হই আমি নিশ্চয়ই তোমাকে ডাকবো। আমরা দুজন আবারও এক হব, যদি বিধাতা আবারও চায়। যাই বন্ধু, আবারও দেখা হবে। আমার মা আমার জন্য অপেক্ষায় আছে, আর মাকেও যে মায়াপুরী গল্পটা শোনাতে হবে আমার। আর ওমরজিন নামের একটা আমার বন্ধু আছে, সেটাও তো জানাতে হবে। ওমরজিন স্নেহ ভরা মুখ দিয়ে ম্যাজিশিয়ানের মাথায় একটা চুমু দেয়, আর ওমরজিন ভ্যানিশ হয়ে যায়। তারপর ম্যাজিশিয়ান গরুর গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মায়াপুরী গ্রামের সীমানা পার হয়ে তারা গ্রামের আঁকা বাঁকা বেটু পথ দিয়ে গরুর গাড়ি চালাতে শুরু করলো। মায়াপুরীর গ্রাম ত্যাগ করে অনেকটা পথ পাড়ি দেওয়ার পর ম্যাজিশিয়ান এক ভয়ঙ্কর হাসি শুনতে পায়। গরুর গাড়ির চালক গাড়িটা থামিয়ে দেয়। ম্যাজিশিয়ান জিজ্ঞেস করলো, কি হয়েছে? গরুর গাড়ির চালক ভয় ভয় কিছুই যেন বলতে পারছিল না। ম্যাজিশিয়ান তখন তার কানে শুনতে পায় কি যেন চিৎকার করে বলছে, আমি জোকার, আমি জোকার, আমি জোকার, সব সব কিছু শেষ করে দেব, আমি সব ধ্বংস করে দেব। আসলে সেখানে কি এমন ঘটেছিল যেটা দেখে গরুর গাড়ির চালক এতটা ভয় পাচ্ছিল? আসলে কি ঘটেছিল সেটা শুন তাহলে। গরুর গাড়ির চালক দেখতে পায় একটা 15 থেকে 16 বছরের ছেলে হাঁটু গেড়ে মাটিতে বসা, তার শরীরের চারদিকে সবুজ রঙের বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার দুই হাঁটুর মাঝখানে একটা কুকুর, এবং কুকুরের মাথায় একটা পাথর দিয়ে বারবার আঘাত করছে আর চিৎকার করে বলছে, আমি জোকার, আমি জোকার। ম্যাজিশিয়ান একটা অদ্ভুত শক্তির অনুভব করছে। ম্যাজিশিয়ানের শরীরের লোম দাঁড়িয়ে যায়, তার শরীর শিরশির করতে থাকে। এমন সময় ম্যাজিশিয়ানের শরীরে একটা বিদ্যুতের ঝটকা এসে পড়ে। ম্যাজিশিয়ান ছিটকে গিয়ে গাছের সাথে ধাক্কা খায়। গাছটি সাথে সাথে মাটি থেকে উপরে উঠে যায়। ম্যাজিশিয়ানের হাত পা রীতিমতো শরীর লাল হতে শুরু করলো। ম্যাজিশিয়ানের পুরো শরীর আগুনে জ্বলজ্বল করতে শুরু করলো। ম্যাজিশিয়ানের শরীরের চারপাশ দিয়ে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। পিঠ ভেদ করে ডানা বেরিয়ে এলো, চোখ রক্ত লাল হয়ে গেল, আর তার হাত পা নখ সুচালো, সবকিছু যেন শুরু হয়ে গেল। ম্যাজিশিয়ান লাফ দিয়ে জোকারের উপর আক্রমণ করলো। ম্যাজিশিয়ান দেখতে পায় জোকার সাথে সাথে সেখান থেকে ভ্যানিশ হয়ে গেল। সেখান থেকে ভ্যানিশ হয়ে সাথে সাথে পেছন থেকে জোকার আক্রমণ করে বসে, এবং ম্যাজিশিয়ান আবারও ছিটকে পড়ে যায়। জোকার হাওয়ায় ভাসতে শুরু করে। 15 বছরের ছেলে জোকার হাওয়ায় ভাসতে শুরু করে, এবং ম্যাজিশিয়ান এইটা দেখে হতভম্ব হয়ে যায় আর ভাবে, এটা কিভাবে সম্ভব? একটা মানুষ কিভাবে ভাসছে? বিদ্যুৎকে তার নিয়ন্ত্রণে নিতে পারে, আবার টেলিপোর্ট হয়ে যাচ্ছে কিভাবে সম্ভব? ম্যাজিশিয়ান আবার কিছু বুঝে ওঠার আগে জোকার তার দিকে বিদ্যুতের ঝটকা দিয়ে রীতিমতো ছুঁড়ে মারে। ম্যাজিশিয়ান তার শরীরে সেই শক্তি নেওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাজিশিয়ান কিছুতেই জোকারের শক্তির সাথে পেরে উঠতে পারছিল না। এটা দেখে ম্যাজিশিয়ান আরো বেশি হতভম্ব হয়ে যায় যে সে কেন জোকারের শক্তির সাথে পেরে উঠতে পারছে না। সে তখন ভাবে, না, এভাবে কোনো হবে না। তখন ম্যাজিশিয়ান তার চোখ দিয়ে রীতিমতো লেজার রশ্মির মতো কিছু একটা বের করে। জোকারের গায়ে লাগতেই জোকার হাওয়ায় মাটিতে বসে পড়ে, লেজারের মতো একটা কিছু একটা বের করে, এবং জোকার গায়ে লাগতেই জোকার হাওয়ার সাথে মাটিতে পড়ে যায়, এবং সেখানে গিয়ে সেখানে গর্ত হয়ে যায়। ম্যাজিশিয়ান আল্লাহু আকবার বলে একটা লাফ দেয়, আর জোকারের উপরে সজোরে বিজলি আর আগুনের গোলাগুলো যেন গিয়ে পড়লো।
জোকারের গর্তের সামনে আসতে কিছু একটার সাথে ম্যাজিশিয়ান, আর ম্যাজিশিয়ান দেখতে পায় একটা মাদুর, আর মাদুরটা হাওয়ায় ভাসছে। এইটা কিভাবে সম্ভব? একটা বাদুর কিভাবে হাওয়ায় ভাসতে পারে? ম্যাজিশিয়ান বারবার অবাক হয়ে যাচ্ছে। ম্যাজিশিয়ান কিছু বুঝে ওঠার আগে জোকার আবারও আক্রমণ করে বসে। মাদুরটা ম্যাজিশিয়ানের মুখ পিছিয়ে ধরে। জোকার একটার পর একটা ম্যাজিশিয়ানের উপরে বিদ্যুতের ঝটকা ছুড়ে মারছিল এবং ম্যাজিশিয়ান তার বুকে হাত দিয়ে মাদুরটা ছড়ানোর চেষ্টা করছিল। একটা সময় ম্যাজিশিয়ান মাদুরটা ছাড়াতে সক্ষম হয়, মাদুরটা ছুঁড়ে মারে, অনেকটা দূরে গিয়ে পড়ে। ম্যাজিশিয়ান রাগে তার শরীরে আগুন যেন লাল আর নীল বর্ণের হতে থাকে। ম্যাজিশিয়ান এবার আগুন এবং বিদ্যুতের সংমিশ্রণে একটা গোলাকার বল তৈরি করে আর সেটা জোকারের উপরে ছুঁড়ে মারে। জোকার এবার মাটিতে ছিটকে পড়ে, জ্ঞান হারিয়ে ফেলে। আর একই সাথে ম্যাজিশিয়ানও ধীরে ধীরে মানুষ রূপে আসতে শুরু করে। আর গরুর গাড়ির চালক গাছের একটা কর্নারে চুপ করে বসে বারবার আল্লাহ আল্লাহ করতে থাকে। ম্যাজিশিয়ান গরুর গাড়ির চালকের সাথে জোকারকে তুলে গরুর গাড়িতে শুয়ে দেয়। বাদুরটা উড়ে এসে জোকারের শরীরে চাদর বা কাঁথার মতো পেঁচিয়ে ফেলে। তখন ম্যাজিশিয়ান বুঝতে পারে বাদুরটা জোকার বা জোকারের শরীরের একটা অংশ। ম্যাজিশিয়ান গরুর চালককে বলে কিছুতেই কিছু একটা করতে বলে, পানি এনে জোকারের বুকে ছিটিয়ে দিতে বলে। তারপর গরুর গাড়ির চালক তারপরে গাড়ি থেকে একটা পাত্রে করে পানি নিয়ে আসে আর জোকারের বুকে ছিটিয়ে দেয়। জোকার লাফ দিয়ে উঠে আর ম্যাজিশিয়ানের হাত ধরে কাঁদতে শুরু করে আর বলে, ভাই আমায় ক্ষমা করে দাও, আমি জানি না আমার কখন কি হয়ে যায়, আমার জানি কি হয়েছে আমি জানি না, হঠাৎ করে আমি জানি কেমন হয়ে যায়, আমি নিজের ভেতরে থাকি না, আমি অন্য কেউ হয়ে যাই। তখন আমি আর কিছু সহ্য করতে পারি না, তখন সবকিছু যেন ধ্বংস করে দিতে ইচ্ছা হয়, আমি নিজের কন্ট্রোলে থাকতে পারি না। এটা বলে ম্যাজিশিয়ানকে জড়িয়ে ধরে আর ম্যাজিশিয়ানকে ছেড়ে দেয় আর বলে, তুমি অ্যাম্বুডিয়াসকে হত্যা করেছো, তুমি ওর ধ্বংস করেছো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মায়াপুরের মায়া আবারও ধ্বংস হবে, মায়াপুরের মায়া আবারও শেষ হবে, অ্যাম্বুডিয়াস আবারও ফিরে আসবে তার সম্পূর্ণ শক্তি নিয়ে, অ্যাম্বুডিয়াস আবারও তার শক্তি নিয়ে ফিরে আসবে। আবার গ্রামকে যেভাবে ধ্বংস করছে না, ওই অ্যাম্বুডিয়াস আবারও ধ্বংস করে দেবে পুরো মায়াপুরী গ্রামকে। ম্যাজিশিয়ান, বুঝতে পেরেছ? ম্যাজিশিয়ান এটা শুনে যেন অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে এসব বলতে পারছো বলো তো? আমরা সবাই মিলে তাকে হত্যা করেছি, তার সৈন্য শেষ করেছি। ম্যাজিশিয়ানের কথা শেষ হতেই জোকার বলল, আমি অতীত ও ভবিষ্যৎ দেখতে পাই, স্পষ্ট দেখছি আবারও ফিরবে ও মায়াপুরীতে। ও আমার পরিবার গ্রামকে ধ্বংস করেছে, শুধুমাত্র তার একটা মূর্তি আমার ঘরে ছিল আর সেটা সামান্য মূর্তি ভেবে ভেঙে ফেলেছিল। আর তাই ভাগ্যক্রমে আমি বেঁচে যাই আর আমার মাঝে অস্বাভাবিক শক্তিগুলো উপলব্ধি করি। আমার হঠাৎ করে কি জানি হয়ে যায় আর তখন আমি সাথে থাকি না। এই মাদুরটা দেখছো না, এইটা আমার কাছে কিভাবে এসেছে আমি নিজেও জানি না। আমার শুধু মনে আছে আমার মা বাবা আমায় কতটা ভালোবাসতো। আমি এগুলো কিচ্ছু চাই না, আমি তো শুধু আমার বাবা মাকে ফিরে পেতে চাই। এইটা বলে জোকার ম্যাজিশিয়ানকে আবারও জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। প্রিয় লিসনার্সগণ, আজ এই পর্যন্তই। আজকের এই এপিসোডের মাধ্যমে ম্যাজিশিয়ান সিজন 1 শেষ হলো। এর সাথে আগামী সপ্তাহ থেকে আবারও কন্টিনিউ হবে ম্যাজিশিয়ান এবং সিজন 2 নিয়ে আবারও ফিরে আসবো। তখন আমরা জানতে পারবো কে এই জোকার আর কিভাবেই বা অ্যাম্বুডিয়াস গ্রামকে আবার ধ্বংস করলো, আর ম্যাজিশিয়ান ও জোকারের মাঝে কি আদৌ বন্ধুত্ব হবে নাকি জোকার তার সামনে শত্রু হয়ে আবারও ফিরে আসবে, নাকি জোকারও তার জীবনের পিছে পড়ে থাকছে। আর এসব প্রশ্নের উত্তর জানবো আমরা ম্যাজিশিয়ান সিজন 2-এ, আর যেটার নাম হলো ম্যাজিশিয়ান ও জোকার দ্য অ্যাডভেঞ্চার। ম্যাজিশিয়ান সিজন 1 এর পর্বগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আবারও কথা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ সবাইকে।
And this is finally it. After a long time, after a long break, আমরা কিন্তু ফাইনালি শুনে ফেললাম ম্যাজিশিয়ানের ঘটনা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কিন্তু আজকে শুনেই ফেললাম নাইম শেখ ভাইয়ের ম্যাজিশিয়ান সিজন 1 এর সর্বশেষ খণ্ড, এবং দিস ইজ বেসিক্যালি ইট। আশা করছি আপনাদের সবার কাছে আজকের এপিসোড অনেক ভালো লাগছে এবং স্টোরিটা একেবারে মনের মতো ছিল, ইজন্ট ইট? এবং আমরা কিন্তু পেয়ে গেলাম নতুন একটা ক্যারেক্টার, জোকার। এক্স্যাক্টলি তাই। অ্যান্ড আই বিলিভ যে জোকারকে আপনারা মায়াপুরীতে অবশ্যই দেখতে পাবেন এবং ভয়ঙ্কর রূপেই দেখতে পাবেন। আশা করছি আপনাদের অনেক সুন্দর একটা সময় যাবে, এটা বলাই বাহুল্য, বিকজ আই নো আপনারা আসলে কি পছন্দ করেন, অ্যান্ড আপনাদের মনের মতো স্টোরি দিতে পারলে আসলে তখন নিজেকে ভাগ্যবান মনে হয়। সত্যি অসাধারণ স্টোরি ছিল এবং অনেক দিনের অপেক্ষা ফাইনালি শেষ হলো, অ্যান্ড আমরা কিন্তু শুনে ফেললাম আমরা যেটাকে বলি যে আমরা শুনে ফেললাম আমাদের সবার প্রিয়, বলুন তো কি, ম্যাজিশিয়ান সিজন 1 এর সর্বশেষ খণ্ডটা আমরা শুনে ফেললাম। অ্যান্ড সিজন 1 শেষ হয়ে গেল। আমরা কিন্তু সিজন 1 ইনশাল্লাহ এই উইকে দিয়ে দেবো, আর এই উইকে না পারলে ডেফিনেটলি নেক্সট উইকে আমরা সিজন 1টা দিয়ে দেবো। এরপরে সিজন 2 চলতে থাকবে, মানে একপরে পুরো সিজনটা শুনে ফেলবেন, এরপর ধীরে ধীরে এগিয়ে যাবে আর কি। সো আশা করছি আপনাদের বেশ ভালো একটা সময় যাবে, দারুণ রকমভাবে এনজয় করতে পারবেন বিষয়গুলো। সো এই হচ্ছে বিষয়, আর দেরি করবো না, আমরা কিন্তু চলে যাবো পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম যশু ভাই, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নাম মোহাম্মদ মিলন, আমার বাড়ি জামালপুর। আমি বর্তমানে নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসের অপারেটর হিসেবে কাজ করছি। আজকে আমি আপনাদের মাঝে ওসমান জিনের আরও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনায় যাওয়ার আগে ছোট্ট করে একটা কথা বলে যাই, যশু ভাইয়ের লোকটা অনেক বেশি পরিশ্রম করে, কষ্ট করে, তার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। বলছেন বাহাদুর দাদা। শোনো দাদু ভাই, আজকে তোমার একটা ভয়ঙ্কর ঘটনা শোনাবো। তাহলে শোনো। একদিন আমি আমার বাড়ির উঠানে বসে কাজ করছিলাম, হঠাৎ কে যেন আমার পেছন থেকে ডাক দিল। অবশ্য ডাকটা খুব চেনা চেনা ডাকছিল আমার কাছে। আমি পেছনে আগে দেখি আমার বন্ধু রাশেদ ডাকছে। এইটা দেখে আমার বন্ধুর কাছে গিয়ে এগিয়ে গেলাম। রাশেদ তখন বলল, বাহাদুর বন্ধু আমার, তোর কাছে একটা সমস্যা নিয়ে এসেছি। আমি বললাম, কি সমস্যা বলতো? হ্যাঁ। তখন রাশেদ বলল, বাহাদুর তুই তো জানিসই আমি একটা ছোটখাটো কবিরাজ। তখন আমি বললাম, আহা এত খেয়ালই করিস না, সমস্যা কি সেটা বল। আমার কথা শুনে রাশেদ বলল, তাহলে শোন, কিন্তু আমার কাছে না, আরেকজনের কাছ থেকে শোন। এইটা বলে রাশেদ মনে মনে বিড়বিড় করে কি যেন বলতে থাকে। হঠাৎ করে দেখলাম পুরো জায়গাটা সুগন্ধিতে ভরে গেল। ঠিক সে সময় একটা নারী জিনের আক্রমণ করতো। আমি দেখতে পাই নারী জিনটা কেমন যেন মুখটা গুরমা হয়েছে, একেবারে গুমোট বেঁধে গেছে। প্রথমে আমাকে একটা সালাম দিল আর বলল, হুজুর আমাকে সাহায্য করুন। হুজুর আপনি আমাকে সাহায্য করবেন? আমি বললাম, হ্যাঁ কেন না, অবশ্যই সাহায্য করব। তখন আমি আমার বন্ধু রাশেদ এবং মেয়ে জিনটাকে নিয়ে একটা করে ঘরের ভিতরে চলে যাই। তখন আমি রাশেদকে বললাম, রাশেদ তুই আমার পাশে এসে বসে পড়, কেমন? রাশেদ আমার পাশে এসে বসলো, আর মেয়ে জিনটাকে বললাম, তুমি আমার সামনে বসো। মেয়ে জিনটা আমার সামনে এসে বসে পড়ে। তখন আমি বললাম, শোনো, প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো, কেমন? কোনো কিছু লুকাবে না। ছোটখাটো প্রমাণও কিন্তু আমার কাছে অনেক বড় সহযোগিতা হয়, সেজন্য বলছি ছোটখাটো বিষয়গুলো বলতে হবে, বুঝতে পেরেছো? মেয়ে জিনটা তখন বলল, জি হুজুর, বুঝতে পেরেছি। এরপর মেয়ে জিনটা বলে উঠল, হুজুর আমার নাম সালমা। হুজুর আমাদের রাজ্যের রাজার নাম হলো সম্রাট, সে খুব ভালো মনের জিন, সবাই তাকে অনেক সম্মান করে। আর আমাদের রানীর নাম নাইমা। হুজুর আমাদের রানীমা প্রেগনেন্ট, অর্থাৎ সে পেটে বাচ্চা আছে। একদিন সকালবেলায় আমাদের সম্রাট রাজা সে তার রাজপ্রাসাদে যত পাহারাদার জিন ছিল ভেতরে বাইরে সবাইকে একসাথে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দেয়। এটা দেখে আমাদের রানী বলে উঠল, এসব কেন করছে? রানীর কথা শুনে সম্রাট রাজা কিছুই বলল না, সে তখন সেখান থেকে চলে যায়। রানী তখন রীতিমতো হতভম্ব হয়ে যায়, কারণ তার মহারাজা কখনো তো এমন করে না। এই প্রথমবার রানীর কথা শুনে রাজা চলে যায়। তো যাই হোক, ঠিক সেই রাতে ফজরের আজান দেয়। আজান শুনে রানী ঘুম থেকে উঠে বিছানার দিকে তাকিয়ে দেখলো রাজা তার পাশে নেই। তখন রানী বিছানা থেকে উঠে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও রাজাকে খুঁজে পায় না। তখন আমাদের রানী উঁচু করে একা একা যায় নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে উঠে এবং উনি রাজার জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ রানী দেখতে পায় সম্রাট রাজা আসছে। এইটা দেখে রানী এগিয়ে যেতে থাকে আর গিয়ে বলল, আপনি এতক্ষণ কোথায় ছিলেন?
আমি আপনাকে এখানে ওখানে খুঁজছি, কিন্তু কোথাও তো খুঁজে পাইনি। তখন রানী আর বলল, আচ্ছা আপনি কি ফজরের নামাজ পড়েছেন? এইটা শুনে সম্রাট রাজা ক্ষিপ্ত হয়ে রানীকে বলল, হ্যাঁ পড়েছি। এটা বলে সম্রাট রাজা সেখান থেকে চলে যায়। রানী তখন অনেকটাই টেনশনে পড়ে যায়। এদিকে তার স্বামী তার সাথে বাজে ব্যবহার করছে, আর এদিকে সে প্রেগন্যান্ট, অর্থাৎ তার পেটে বাচ্চা আছে। এইভাবে প্রায় 5 দিন কেটে যায়। একদিন সম্রাট রাজা রানীর মধ্যে দিয়ে একটা পাত্রে ওর কালো কালো কি যেন নিয়ে আসছে। এটা দেখে রানীকে বলল, নাইমা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। রাজার এত সুন্দর কথা বলা দেখে রানী বিছানা থেকে উঠে রাজার সামনে নিয়ে গিয়ে দাঁড়ালো। রানী তখন বলল, এসব কি কালো কালো পানির মতো? সম্রাট রাজা তখন মুচকি হেসে বললেন, হ্যাঁ তুমি এটা বুঝবে না, তোমার সন্তান পেটে এই ওষুধ নিয়ে আসছি, কারণটা হলো আমাদের সন্তান ভালো থাকবে সেজন্য। তখন রানী বলল, না আমি এগুলো খাবো না, আমি পরে খাবো। রানীর কথা শুনে রাজা বলল, পরে কেন, এখনই আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। রানী তখন বলল, না আমি সব খাবো না, খেলে পরে সমস্যা হবে। রানীর এই কথা শুনে রাজা পাত্রটা রীতিমতো রানীর হাতে দিয়ে চলে যায়, মুখটা করুণা করে ফেলে। রানী তখন সেই পাত্রটা নিয়ে জানানোর দিকে রীতিমতো এগিয়ে যেতে থাকে। তখনই পাত্রটা বাইরে ফেলে দিতে যাবে, ঠিক তখনই সম্রাট রাজা এসে দেখে ফেলে, আর দেখে বলল, রানী তুমি এটা কি বাইরে ফেলে দিতে চাচ্ছিলে? হ্যাঁ। রানী তখন রীতিমতো প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর আমতা কণ্ঠে বলতে থাকে, না মানে। হঠাৎ সম্রাট রাজা রানীর হাত থেকে পাঁচটি কেড়ে নেয় আর রানীকে জোর করে খাওয়াতে থাকে। রানী তখন ছোটাছুটি করতে থাকে। তখন রাজা রানীর মাথাটা জোরে জোরে চাপ দিয়ে ধরল। রানী তখন অনেক ছোটাছুটি করতে থাকে। হঠাৎ করে রাজার হাত থেকে পাত্রটি নিচে পড়ে যায়। এটা দেখে অনেকটাই রাগান্বিত হয়ে যায়, আর রাগান্বিত হয়ে বলল, এটা তুই কি করলি? আমার অনেক দিনের সাধনাকে নষ্ট করে দিলি। রানী তখন বলল, সাধনা কিসের নষ্ট করেছি? হ্যাঁ। রাজা তখন বলল, না এমনি। ঠিক সেই সময় সম্রাট রাজা সেখান থেকে চলে যেতে থাকে, আর ঠিক সেই টাইমে রানী রাজাকে পেছন থেকে বলল, তুমি আসলে কে, আর তোমার পরিচয় কি, সত্যি করে বলো। রানীর এই কথা শুনে রাজা পেছন ফিরে তাকালো। রানী দেখতে পায় রাজা যেন এক বিভৎস হাসি দিতে থাকে। হাসতে হাসতে বলল, তাহলে আমাকে চিনে ফেলেছিস। একবার যখন চিনে ফেলেছিস তাহলে আমার পরিচয়টা শুনে নে। আমি হলাম সম্রাটের বড় ভাই শিকদার। এটা বলে শয়তানটা রীতিমতো খিলখিল করে হাসতে থাকে। রানী তখন বলল, তুই আমার স্বামীর ভাই মানে? তোর কথা আমি কখনো শুনিনি সম্রাট রাজার কাছ থেকে, অর্থাৎ আমার স্বামীর কাছ থেকে। তখন সম্রাটের ভাই শিকদার বলতে থাকলো, আমি আর আমার সম্রাট দুজন যমজ ভাই, আমরা দুজনেই যে যমজ শুধু আমরাই জানতাম, আর কেউ জানতো না। তখন শিকদার শয়তানটা বলে উঠলো, আচ্ছা তুই আমাকে কিভাবে চিনলি বল? তখন আমাদের রানী বলে উঠল, প্রথমত আমার স্বামী আজ পর্যন্ত আমার কোনো কথার উত্তর না দিয়ে চলে যায় না, আর দ্বিতীয় কারণটা হলো আমার স্বামী যখনই ফজরের নামাজ পড়তে উঠতো ঠিক তখনই আজান দেওয়ার আগে আমাকে ঘুম থেকে ডেকে তুলে অজু পানি সহ অনেক কিছু করে দিত, কিন্তু আপনি তা করেননি। আপনি আমার সাথে অনেক রাগান্বিতভাবে কথা বলেছেন, আর তাছাড়া আমি আমার স্বামীর চলাফেরা দেখলে বুঝতে পারি এবং কি তার গায়ের গন্ধ শুকিয়ে বুঝতে পারি। তখন রানী বলল, আমার স্বামী কোথা থেকে কোথায় রেখেছেন, আমার কথা ফিরিয়ে দেন। তখন শয়তানটা বলল, তোর স্বামীকে জমের কাছে পাঠিয়ে দিয়েছি। তখন রানী বলে উঠল, জমের কাছে মানে? আমার স্বামী যাতে একটু সমস্যা না হয়। শয়তান তখন বলল, এই তুই শুনতে পাসনি? তোর স্বামীকে আমি জমের কাছে পাঠিয়ে দিয়েছি। আমি এখানে কেন এসেছি জানিস? এই রাজ্যকে আমার করে নিতে, আর তোর পেটের বাচ্চাটা আছে না, তাকে নষ্ট করে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই তো তা করতে দিসনি। আর তোর সংসার করতে চেয়েছিলাম তোর সাথে, তুই তাও করতে দিসনি। তখন সে শয়তান রানীটা সেই ঘরটা বন্দি করে রীতিমতো সেখান থেকে চলে যায়। এতটুকু বলেই থেমে গেল সালমা নামের সেই মেয়ে জিনটা। তখন আমি তাকে বললাম, আচ্ছা এত কিছু ঘটেছে তুমি কিভাবে জানলে? তখন সালমা নামের সে জিনটা বলল, আসলে হুজুর আমি শিকদার শয়তানের সাথেই ছিলাম। এইটা শুনে আমি রীতিমতো হতভম্ব হয়ে যাই। তখন আমি বললাম, তুমি তার সাথে ছিলে মানে? আবার আমাকে বলছো সাহায্য করো? বুঝলাম না। তখন সালমা মেয়ে জিনটা বলল, হুজুর আমি তার সাথে ইচ্ছাকৃতভাবে কিছুই করিনি, সে আমাকে জোর করে খারাপ কাজ করায়, আর হুজুর এসব খারাপ কাজ করতে আমার ভালো লাগে না, তাই হুজুর আপনার বন্ধু রাশেদের কাছে এসেছিলাম, কিন্তু সে আপনার কাছে নিয়ে আসলো। হুজুর আপনি এখন কিছু একটা করুন, হুজুর আমাকে সাহায্য করুন হুজুর। আমি তখন বললাম, আহা তুমি ব্যস্ত হো না, আমি দেখছি কি করা যায়। আমি তখন আমার বন্ধু রাশেদকে বিদায় দিয়ে দিই এবং রাশেদ চলে যায়। তখন আমি মেয়ে জিনটাকে বললাম, শোনো
তুমি যে এখানে আসছো তোমাকে শিকদার শয়তান দেখেছে? সেই মেয়ে চিন্তা বললো, না হুজুর, আমি পালিয়ে এসেছি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখান থেকে চলে যাও, কেমন? আর সেখানে কি হয় না হয়, সন্ধ্যাটা কি করে আমাকে খবর দিবে। মেয়ে চিন্তা তখন বললো, জি হুজুর, চিন্তা করবেন না। তখন মেজেন্ডা চলে যায়। আমি চিন্তা করতে থাকি আমার বন্ধু চিন্তা ডাকবো। তখন আমি সারাদিন কাজকর্ম শেষ করে এসার নামাজ পড়ে ফেলি আর আমার ঘরটাতে চলে যাই। আমি তখন আমার আসন বানিয়ে ফেলি। আসনে বসে আমি তখন হামিদ জিনকে স্মরণ করলাম। প্রায় কিছুক্ষণ পরে আমার বন্ধু চলে আসলো এবং মনে হলো চারিদিকটা যেন কেঁপে কেঁপে উঠেছে, ঘরের ভিতরে যেন সুগন্ধিতে ভরে গেছে। আমার হাত পা যেন ঠান্ডা হতে শুরু করলো। তখন আমি বুঝতে পারলাম হামিদ জিন এসেছে। সাথে সাথে আলোক রশ্মি ভিতরে প্রবেশ করলো। আমি তখন চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর আলোক রশ্মিটা কেটে যায় আর সেই আলো ভেদ করে বেরিয়ে আসলো হামিদ জিন। কি সুন্দর তার চেহারা! পাগড়ি পরা সেই যুবক ছেলেটা বেরিয়ে এলো আর এসে বললো, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? আমি বললাম, জি আল্লাহর রহমতে আমি ভালো আছি। তখন হামিদ সাহেব বলল, হুজুর আমাকে কিসের জন্য ডেকেছেন? তখন আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম। তখন আমার কথা শুনে হামিদ জিন বলে উঠল, ঠিক আছে হুজুর, আপনি একটুখানি অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের মধ্যে খবর নিয়ে আসছি। তখন হামিদ চলে যায়। তখন আমি আমার বন্ধু জিনের সাথে ডাক দিলাম। তারা দুজন রীতিমতো ডাক দেওয়ার সাথে সাথে চলে আসে। তখন তারা দুজন আমাকে সালাম দেয়। আমি তখন সালামের উত্তর দিলাম আর তাদের দুজনকে সমস্ত ঘটনা বলে বললাম আর বলি হামিদ সাহেব কি বলে গেছেন। তখন তারা দুজন বলল, ঠিক আছে হুজুর, হামিদ ভাই আসুক, আমরা না হয় একটু অপেক্ষা করি। তার কিছুক্ষণ পরে হামিদ জিন চলে আসলো। আমার মনে হলো হামিদ জিন অনেকটা টেনশন করছেন। তখন আমি তাকে বললাম, হামিদ সাহেব কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো, আর আপনি চিন্তা কেন করছেন? আমার কথা শুনে হামিদ সাহেব বললেন, হুজুর সালমান আমি যে মেয়েটি আপনাকে যতটুকু বলেছে ঘটনা তার চাইতে অনেক বড় এবং অনেক ভয়ঙ্কর। তখন আমি বললাম, এখন কি করবেন সেটা বলেন। তখন আমির সাহেব বললেন, হুজুর এখন আমাদের দাইমা নামে যে মেয়েটিটা আছে তার প্রেগনেন্ট, তাকে বাঁচাতে হবে। হুজুর আমি চিন্তা করছি যে তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। তখন আমি বললাম, এখন তো আমাদের হাতে আর উপায়ও নেই, সময়ও নেই, আর এখানে যাওয়া সম্ভব নয়। তখন আমির সাহেব বললো, হুজুর কাল সকালে ফজরের নামাজের পরে আমরা যাবো। তখন আমি বললাম, আমির সাহেব ওসমান সাহেব কি এখনো কাজ করে আসেনি? তখন আমির সাহেব বললো, না হুজুর, ভাইজান একটু দরকারি কাজে আছে, আপনি কোনো চিন্তা করবেন না। হুজুর আমি ভাইজানকে খবর দিতে থাকবো। তো যাই হোক, তো সেদিনকার মতো হামিদ জিন, সালাম জিন এবং জাকির জিন বিদায় নিয়ে চলে গেল। সেদিন রাতের বেলা দোয়া দুরুদ পরে ঘুমিয়ে পড়ি। পরের দিন রীতিমতো ফজরের নামাজ পড়ে আমি আমার বন্ধু জিনের জন্য অপেক্ষা করি। কিছুক্ষণ পরে তারা সবাই চলে আসেন। তখন হামিদ জিন জাকির জিনকে বলল, হুজুর জাকির হুজুরকে বড়িটা দাও। তখন জাকির হুজুর বড়িটা আমাকে দিল। আমি তখন বললাম, এই বড়িটা কি দিয়ে কি হয় বলুন তো? তখন সালামজি বলল, হুজুর এই বড়িটা আপনি খেলে 11 মিনিট পর্যন্ত অদৃশ্য হয়ে থাকবেন। তখন আমি বললাম, কিন্তু কেন? তখন হামিদ সাহেব বলল, হুজুর এখন আপনি কোথায় যাচ্ছেন জানেন? আমি তখন বললাম, না। তখন হামিদ সাহেব বলল, হুজুর এখন আপনি যাচ্ছেন জিন রাজ্যে, আর হুজুর আপনাকে সেখানে যেতে হলে অদৃশ্য হয়ে যেতে হবে। আর হুজুর আপনি একবার বড়িটা খেয়ে নিলে জিন পিশাচ আপনাকে দেখতে পারবে না, এবং কি হুজুর আমরা সহ আপনাকে কেউ দেখতে পারবো না। একটা কথা বলে রাখবেন হুজুর, আপনি এই বড়িটা খেলে শুধু 11 মিনিটই অদৃশ্য থাকবেন। আর হুজুর আপনি সেখানে যাওয়ার পর আপনি ডাইমা নামের মেয়ের জিনটাকে খুঁজে বের করবেন। তাকে খুঁজে বের করে আপনি তখন তার চারপাশে গোল বৃত্ত আঁকবেন। একটা বৃত্ত এঁকে আপনি সেখানে বসে পড়বেন। তখন হুজুর আমরা চারপাশে গিয়ে কাজ করে ফেলবো। এখন হুজুর আপনি আমার হাতের তালুটাতে বসে পড়েন। আমি দেখতে পাই হামিদ জিনের হাতটা যেন অনেক বড় হয়ে গেল। তখন আমি হামিদ জিনের হাতের উপরে বসে পড়ি। তখন হামিদ সাহেব বলল, হুজুর এখন আপনি আপনার চোখটা বন্ধ করে ফেলুন। তখন আমি আমার চোখটা বন্ধ করে ফেলি। আমার মনে হলো আমি যেন হাওয়ায় ভাসছি। কিছুক্ষণ পর হামিদ জিন রীতিমতো বললো আমাকে চোখ খুলে ফেলতে। আমি আমার চোখ খুলে ফেলে দেখি বেগের উপরে দাঁড়িয়ে আছে। তখন হামিদ সাহেব বললো, হুজুর ভয় পাবেন না? আমি বললাম, না না ভয় পাবো কেন? তখন হামিদ সাহেব বললো, হুজুর আপনি কি আপনার চোখের সামনে কিছু দেখতে পাচ্ছেন? মানে বললাম, আমি তো আমার চোখের সামনে একটা বিশাল রাজ্য দেখতে পাচ্ছি। তখন হামিদ সাহেব বললো, এই সেই রাজ্য হুজুর যার সম্রাট শাসন করে। হুজুর আপনি আর দেরি করবেন না। হামিদ সাহেবের কথা শুনে আমি অদৃশ্য হওয়া বড়িটা খেয়ে নিলাম। সাথে সাথে আমার মনে হলো আমার শরীরটা যেন পুরোপুরি পাতলা হয়ে গেছে। তখন আমি হামিদ সাহেবকে বললাম, হামিদ সাহেব আমি কি অদৃশ্য হয়ে গেছি?
আমি সাহেব বলল, জি হুজুর, আপনি এখন অদৃশ্য হয়ে গেছেন। হুজুর, আপনি আর দেরি করবেন না, আপনি এখন এগিয়ে যান। আমি তখন এগিয়ে যেতে থাকি। আমি যখন রাজ্যের ভিতরে ঢুকলাম, আমি তখন রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। আমি দেখতে পাই এইটা জিন রাজ্য না, এটা একটা স্বর্গ। রাজ্যটা এতটাই সুন্দর মুখে প্রকাশ করা সম্ভব নয়। তো যাই হোক, আমি তখন নাইমা নামে যে মেয়ে জিনটা খুঁজতে থাকি। একটা সময় তাকে আমি খুঁজে পেয়ে যাই। আমি দেখতে পাই নাইমা জিন সে তার বিছানায় শুয়ে আছে। আমি তখন আর দেরি না করে নাইমা জিনকে গোলবৃত্ত এঁকে রীতিমতো সেখানে বন্দি করে ফেলি। আর তখন আমি কিছুটা দূরে গিয়ে গোলবৃত্ত আঁকলাম, এঁকে তার ভেতরে আমি বসেই পড়লাম। সাথে সাথে আমার মনে হলো আমার শরীরটা যেন আগের মতো অবস্থায় ফিরে গেছে। আর ঠিক সেই সময় আমি দেখতে পাই চারপাশে আলোক রশ্মি ভেতরে প্রবেশ করলো। আর সে আলোক রশ্মি ভেদ করে বেরিয়ে আসলো সালাম জিন আর জাকির জিন আর তাদের দুইটা মেয়ে জিন। আমি তখন বললাম, আচ্ছা সালাম সাহেব, দুটো মেয়ে জিনকে? সালাম আর জাকির জিন তখন বললো, হুজুর, তাদেরকে হামিদ ভাই পাঠিয়েছে নাইমা জিনকে সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে। তখন দুটো মেয়ে জিন নাইমার কাছে যেতেই তারা ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়লো। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি দেখতে পাই আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছে শিকদার শয়তানটা। তখন শয়তানটা বললো, তোদের সাহস কি করে হয় আমার হুকুম ছাড়া আমার রাজ্যে ঢুকেছিস? আমার অনুমতি ছাড়া আমার রাজ্যে প্রাসাদে ঢুকে পড়েছিস? আজ তোদের সব কয়টাকে মেরে ফেলবো। শিকদার শয়তান এই কথাটা শুনে সালাম বলে উঠলো, তুই আমাদেরকে মারবি? কান খুলে শুনে রাখ, এখন কে এখানে আসবে জানিস? তখন শয়তানটা বলল, এখন আবার কে আসবে এখানে? তখন জাকির জিন বলল, এখানে এখন আসবে, তার নাম হলো শয়তান। যার নাম শুনলে শয়তানরা ভয় পেয়ে যায়, সে হলো হামিদ জিন। হামিদ জিনের নাম শুনে শয়তানটা ভয় ভয় বলল, হামিদ জিন এখানে আসবে কেন? তখন সালাম জিন বলল, তোর মতো শয়তানকে চিরতর বিনাশ করতে আসবে। ঠিক সেই মুহূর্তে চারপাশে প্রচন্ড জোরে ঝড় শুরু হয়ে গেল। এতটা জোরে জোরে ঝড় হতে থাকে সে শয়তানটা যেন দাঁড়িয়ে থাকতে পারছিল না। ঠিক সেই সময় বিকট এক আওয়াজ হলো। হঠাৎ করে বিদ্যুতের আলো এসে মাটিতে আছড়ে পড়ল। আমি দেখতে পাই শয়তানটা যেন 10 হাত পিছিয়ে গেল। তখন শয়তানটা বলল, প্রভু, আপনি এখানে? প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তখন হামিদ জিন বলল, তোকে ক্ষমা করব? তা আবার তোকে যদি আমি মাফ করি তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। তখন শয়তানটা বলল, ঠিক আছে, মরতে যখন হবে তাহলে যুদ্ধ করে মরবো। তখন হামিদ সাহেব বলল, তোর মতো সামন শয়তানের সাথে আমি যুদ্ধ করব? তখন হামিদ সাহেব বলল, ঠিক আছে, তোকে আমি একটা সুযোগ দিচ্ছি। তুই যেখানটা দাঁড়িয়ে আছিস, তুই যাতে আমাকে এক চুল নাড়াতে পারিস তাহলে আমি আমার হার স্বীকার করে নেব, কিন্তু তোর হাতের সময় থাকবে 1 মিনিট। শয়তানটা এই কথাটা শুনে রীতিমতো হামিদ জিনের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দেখতে পাই শয়তানটা হামিদ জিনকে মারতে আছে। তারপরেও শয়তানটা যেন হামিদ জিনের এক জায়গায় এক চুলও নাড়াতে পারেনি। ঠিক সেই সময় রীতিমতো শয়তানটা হামিদ জিনের বুকের উপরে একটা ঘুষি মারলো। এইটা দেখে হামিদ জিন রীতিমতো হাসতে হাসতে বলল, রে, তোকে আমি 1 মিনিট সময় দিয়েছিলাম, তুই কোনো ক্ষতি করতে পারিসনি আমার। ঠিক তখন রীতিমতো হামিদ সাহেব শয়তানটার গলাটা চেপে ধরলো আর বলতে থাকে, তোর মতো হাজার হাজার পিশাচ জিন আসলে আমার কোনো ক্ষমতা নেই আমার সামনে আসার। তখন শয়তানটা বলল, একজন আছে, সে হলো আমার বড় ভাই জম। আমরা 3 জন যমজ ভাই। এইটা শুনে রীতিমতো অনির্বাক হয়ে যায়। ঠিক সেই সময় হামিদ জিন শয়তানটার ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলে। তখন হামিদ জিন স্বাভাবিক রূপে ফিরে আসে আর এসে বলল, সালাম আর জাকিরকে বলল, তোমার 2 জন হুজুরকে নিয়ে বাসায় চলে আসো, আর আমি ডাইমাকে নিয়ে আমার রাজ্যে যাচ্ছি। তখন আমি হামিদ সাহেব বললাম, হামিদ সাহেব, আমার একটা কথা ছিল। হামিদ সাহেব বললো, হুজুর, আপনি কি বলবেন আমি জানি। হুজুর, আমি আপনার সাথে পরে দেখা করব, আপনি এখন যান। তখন সেখান থেকে হামিদ জিন চলে যায় ডাইমাকে নিয়ে। তখন সালাম জিন আর জাকির জিন আমাকে বাসায় নিয়ে চলে আসে। ঠিক তার পরের দিন আমি আমার ঘরে বসে তসবিহ পাঠ করছিলাম। ঠিক তখনই আমার ঘরটা যেন সুগন্ধিতে ভরে গেল আর এক সুগন্ধি যেন চারিদিকে ছড়িয়ে পড়লো। সে হলো আমার বন্ধু হামিদ জিন। সাথে লক্ষ্য করি এটা আলোক রশ্মি এসে ঘরে প্রবেশ করেছে। আলোগুলো বেরিয়ে আসলো হামিদ জিন, সালাম জিন এবং জাকির জিন। তারা এসে আমাকে সালাম দিল, আমিও সালামের উত্তর দিলাম। তখন হামিদ সাহেব বলল, হুজুর, আপনার জন্য একটা খুশির সংবাদ আছে। আর আমি বললাম, কি বলেন, সত্যি? হামিদ সাহেব বলল, জি হুজুর, সত্যি কথা। আর হুজুর, আপনার জন্য একটা মিষ্টি এনেছি, এই নেন হুজুর, আপনি এখন একটা মিষ্টি খান। তখন আমি মিষ্টিটা খেয়ে ফেলি। আমি তখন তাদেরকে খাইয়ে দিই। আরো অনেক আলোচনা করলাম। তো যাই হোক, আমি তখন হামিদ সাহেবকে বললাম,
আচ্ছা হামিদ সাহেব, নাইমা জিনের স্বামী অর্থাৎ সম্রাট রাজা থাকে কোথায়? হ্যাঁ, তখন হামিদ সাহেব বলল, হুজুর তাহলে শুনুন, আমি আপনাকে বলেছিলাম ঘটনাটা অনেক ভয়ঙ্কর, আর আমি আপনাকে সম্রাট রাজার আরো একটা বড় ভাই আছে এই কথা আপনাকে কোনোদিন বলিনি হুজুর, কারণ আপনি ভয় পেয়ে যাবেন, সে কারণে আমি হুজুর আপনাকে বলিনি। তখন আমি বললাম, তাহলে সম্রাট কোথা থেকে কোথায় পাবো বলুন তো? তখন হামিদ সাহেব বললেন, হুজুর এই খবর আমি জানি না সম্রাট রাজা এখন কোথায় থাকে, তবে হুজুর এই খবর আপনাকে একজন দিতে পারবেন, তিনি হলেন আমাদের রাজা মশাই মালিক জিন। তখন আমি বললাম, তাকে তাহলে এখন কোথায় পাবো বলুন তো? তখন হামিদ সাহেব বললেন, আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আপনি আমার সাথে আসুন। তখন হামিদ সাহেব আমাকে বলল, হুজুর আপনি এখন আপনার চোখ দুটো বন্ধ করে ফেলুন। আমি তখন আমার চোখ দুটো বন্ধ করে ফেলি। কিছুক্ষণ পর হামিদ সাহেব আমাকে বলল, হুজুর আপনি আপনার চোখ দুটো বন্ধ করে ফেলেন। আমি আমার চোখ দুটো বন্ধ করে ফেলি, আমি এক দেখলাম বিশাল বড় মাঠের সামনে দাঁড়িয়ে আছি। তখন হামিদ জিন বলল, হুজুর আমরা এখন এখানে অপেক্ষা করি কিছুক্ষণ। আমি তখন বললাম, কিন্তু কেন? হামিদ জিন বললেন, হুজুর রাজা মশাই আমাদেরকে এইখানে অপেক্ষা করতে বলেছেন, আর সে এইখানেই আসবেন। হামিদ জিন বললেন, হুজুর রাজা মশাই আসছে? আমি দেখতে পাই একটা সাদা পাঞ্জাবি পরা জুব্বা পরিহিত এক লোক গুলির মতো ঘোড়ায় চড়ে চড়ে আসছে, আর তার পেছনে শত শত জিন আসছে, সাথে ওসমান জিন আসছে। তখন তারা এসে আমাকে সালাম দিল, আমিও সালামের উত্তর দিলাম। তখন ওসমান জিন বলল, হুজুর ইনি আমাদের রাজা মশাই মালিক জিন। তখন আমি বললাম, যে হামিদ সাহেব আমাকে বলেছে। তখন মালিক জিন অর্থাৎ রাজা মশাই আমাকে বলল, বাহাদুর হুজুর আপনি এখন যে এই কাজটা করতে নিয়েছেন, কাজটা কিন্তু অনেক ভয়াবহ। তখন আমি বললাম, কিন্তু কেন? তখন মালিক জিন বলল, বাহাদুর হুজুর আপনি এখন ভাবছেন শুধু আপনার সামনে এখন জাম আছে, না বাহাদুর হুজুর আপনি ভুল ভাবছেন, তার চাইতে অনেক বেশি শক্তিশালী একজন আছে, সে হলো শয়তানের পুত্র লাকুজ। এই কথা শুনে আমরা রীতিমতো সবাই হতভম্ব হয়ে যাই। তখন আমি বললাম, কি বলেন মালিক জিন? হ্যাঁ, শয়তানের পুত্র লাকুজ আছে এর পেছনে? তখন মালিক জিন বললেন, জি বাহাদুর হুজুর, তাই তো আমি আপনাকে বলেছিলাম কাজটা অনেক ভয়ঙ্কর হয়ে গেছে, কেন জানেন? তখন আমি বললাম, আচ্ছা মালিক জিন সে লাকুর সাথে কি করছে বলুন তো? হ্যাঁ, তখন মালিক জিন আমাকে বললেন, তার বাবার রাজ্যে একটা জিন ছেলেকে বেড়ে ফেলেছে, তাই তখন তাদের রাজ্য থেকে বের করে দেওয়া হয়। তখন তারা দুজনই রাজ্য থেকে বেরিয়ে অনেকটা দূরে চলে যায়। তখন তারা দুজন ধীরে ধীরে শয়তানের নামে পূজা করতে থাকে। আর হুজুর সম্রাট অনেক ভালো ছিল, তাই তার বাবা মৃত্যুর আগে তাকে রাজ্যটা বুঝিয়ে দিয়ে যায়। এখন বুঝতে পারছেন হুজুর? আর হুজুর শুধু তাই নয়, শয়তানের পুত্র লাকুজের সাথে আমার একবার দেখা হয়েছিল, ও আমার অনেক ক্ষতি করেছে। তখন মালিক জিন আমাকে একটা আংটি দিল আর বলল, যখন আপনি কোনো বড় বিপদে পড়বেন তখন এই আংটিটাতে 3টা চুমু দিবেন আর আমার নাম ধরে ডাকবেন, আর সাথে সাথে হাজির হয়ে যাব। আমি তখন বলে উঠলাম, সমস্ত কিছু তো বুঝতে পারলাম, কিন্তু একটা কথা তো জানা হলো না, জম কোথায় থাকে এখন? তখন মালিক জিন বললেন, সে এখন আছে লাল মাটি জঙ্গলে। তখন মালিক জিন বিদায় দিয়ে আমার সাথে সেখান থেকে চলে আসে। তখন আমি হামিদ সাহেবকে বললাম, এখন কি করবেন? তখন হামিদ সাহেব বলল, হুজুর এখন যা করার আপনাকে করতে হবে। তখন আমি বললাম, আচ্ছা বলুন কি করতে হবে? তখন হামিদ সাহেব বললেন, হুজুর আপনি প্রথমে জঙ্গলের ভিতরে প্রবেশ করবেন, জঙ্গলে ঢোকার সাথে সাথে পবিত্র পানি ছিটিয়ে দেবেন, কিন্তু হুজুর আপনি ভয় পাবেন না, আমরা আপনার সাথে সর্বদা আছি। তখন আমি বললাম, আচ্ছা আমরা কখন যাব? তখন হামিদ সাহেব বললেন, হুজুর আমরা এখনই রওনা দেব। তখন আমরা রীতিমতো লাল মাটির জঙ্গলের ভিতরে জায়গাতে চলে যাই, আর দেখতে দেখতে সেখানে পৌঁছে যাই। তখন সালাম জিন বলল, হুজুর এখন আপনি আপনার কাজ শুরু করে দিন। আমি তখন আমার থলে হাতে নিয়ে জঙ্গলে ঢুকে যাই। জঙ্গলে ঢোকার পর আমার শরীরটা কেমন যেন ঝাঁকে দিয়ে ওঠে। আমি ধীরে ধীরে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে থাকি। জঙ্গলের ভিতরে গিয়ে আমি পবিত্র পানি ছিটিয়ে দিই। ঠিক সেই সময় আমার চারপাশে শত শত হাজার হাজার পিশাচ জিন আমাকে ঘিরে ধরে। যখন তারা আমার উপরে আক্রমণ করতে যাবে ঠিক সেই সময় চারপাশে ঝড় হাওয়া শুরু হলো। এতটাই ঝড় হতে থাকলো গাছপালাগুলো যেন ভেঙে যাবে। হঠাৎ করে একটা বিদ্যুতের আলো এসে মাটিতে আছড়ে পড়লো। বিদ্যুতের আলো মাটিতে আছড়ে পড়ার সাথে সাথে শত শত পিশাচ জিন রীতিমতো ছিটকে অনেকটা দূরে চলে যায়। আমি দেখতে পাই হামিদ জিন এসেছে। হামিদ জিন এসে দেখলো আমি অনেকটাই বুকে সাহস পেলাম। হামিদ সাহেব তখন আমাকে বলল, হুজুর আপনি এখন এটা সুরক্ষিত জায়গায় যান,
আমি তখন একটা ভালো জায়গায় গিয়ে বসে পড়ি। আমি দেখতে পাই হামিদ জিন একটা ভয়ঙ্কর রূপ নিল। হামিদ জিন যেন রাগে গজগজ গজগজ করতে থাকে, আর সামনে যাকে পাচ্ছে তাকে টেনে ছিঁড়তে পারছে। হঠাৎ করে যেন এসে হামিদ জিনকে একটা লাথি মারলো। হামিদ জিন লাথিটাকে অনেকটা দূরে গিয়ে পড়লো। এটা দেখে আমি সালাম জিন এবং জাকির জিনকে স্মরণ করলাম। তারা দুজনে সে পিশাচের উপরে ঝাঁপিয়ে পড়লো। তখন শয়তানটা বলে উঠলো, কিরে হামিদ, আমার ছোট ভাই সিদ্ধারকে মেরে ফেলেছিস? তখন হামিদ জিন বললো, জানোয়ারের বাচ্চা, তোকে তোর ভাইয়ের মতো করে মারবো। শয়তান এই কথা শুনে রীতিমতো হামিদ জিনের কাছে টেনে যাচ্ছে থাকে। ঠিক সেই সময় আকাশ থেকে আগুনের গোলা এসে শয়তানটার উপরে পড়লো। আগুনের গোলা ভেদ করে ওসমান জিন চলে আসলো। ওসমান জিন তখন হামিদ জিন বলছে, হামিদ, তুমি কি জানো তুমি এতক্ষণ কার সাথে লড়াই করছিলে? হামিদ জিন তখন বললো, হ্যাঁ ভাইজান, আমি জানি এ হলো জাম। ভাইজান, আমি জমের সাথে লড়াই করছিলাম। তখন ওসমান বলল, না, তুমি জমের সাথে লড়াই করোনি, তুমি লড়াই করেছো ওর ছায়ামূর্তির সাথে। এই কথাটা শুনে হামিদ জিন এবং আমরা সবাই রীতিমতো নির্বাক হয়ে গেলাম। ওসমান জিন এটা কি বললো, আমরা হতভম্ব। তখন হামিদ জিন বলল, তাহলে ভাইজান আসল জাম কোথায়? তখন ওসমান সাহেব বলল, হামিদ, ও এখন কোথায় আছে? ঠিক সেই সময় বাতাসে একটা ভয়ঙ্কর হাসি ভেসে আসলো আর বলল, কিরে হামিদ, আমার ছায়ামূর্তির সাথে লড়াই করতে পারিস না, তাহলে আমার সাথে কিভাবে লড়াই করবি রে? আমি জেনে এই কথাগুলো শুনে রীতিমতো রাগে গজগজ করতে করতে বলল, শয়তান, তোর যদি সাহস থাকে এখন বাইরে এসে দেখা। ঠিক সেই সময় পুরো জায়গাটায় যেন কালো ধোঁয়ায় ভরে গেল। এতটাই ধোঁয়া হয়ে গেল যেন দেখতে পাচ্ছিলাম না। কিছু পরে কালো ধোঁয়াটা কেটে গেল। আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর জিন হামিদ জিন এবং ওসমান সাহেবের সামনে দাঁড়িয়ে আছে। আমি আরো দেখতে পাই শয়তানটার পেছনে শত শত পিশাচের জিন সম্রাট রাজাকে বন্দি করে রেখেছে। তখন ওসমান সাহেব বলল, এই শয়তান, এখন সময় আছে, সম্রাট রাজাকে আমাদেরকে হাতে দিয়ে দে, তাহলে পরে পালানোর সুযোগ পাবি না। তখন শয়তান ওসমান সাহেব একটা গালি দেয় আর বলল, জানোয়ারের বাচ্চা, তুই আমাকে গালি দিস, আমাকে জ্ঞান দিস? হামিদ সাহেব এটা শুনে শয়তানটার উপর রীতিমতো তেড়ে যায়। ঠিক সেই সময় কে যেন পেছন থেকে হামিদ জিনের উপরে একটা তালোয়ার ঢুকিয়ে দেয়। এইটা দেখে আমরা রীতিমতো সবাই রীতিমতো নির্বাক হয়ে যাই। আমরা দেখতে পাই হামিদ জিন যেন চিৎকার করছে। হামিদ জিনের চিৎকারে গাছপালা রীতিমতো কেঁপে কেঁপে উঠছে। তখন হামিদ জিন পেছন ফিরে দেখলো এক বিশাল শরীরের অধিকারী এক দানবীয় বিশাল শরীর রীতিমতো দাঁড়িয়ে আছে। তখন শয়তানটা বলল, আমি হলাম সেই ধোকার ধোকা, আমি হলাম সেই ধোকা, আমি হলাম সেই সত্তা যার নাম শুনলে শত শত জিন জাতি কেঁপে কেঁপে ওঠে। আমি হলাম শয়তানের পুত্র লাকুজ। শয়তানটা এই বলে খিলখিল করে হাসতে থাকে। ঠিক সেই সময় হামিদ জিন মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে আমি আমার চোখে পানি ধরে রাখতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে শয়তান ওসমান এবং সালাম ও জাকির জিনকে বন্দি করে ফেলে। এইটা দেখে আমি কি করবো বুঝতে পারছিলাম না। তখনই আমার মনে পড়ে যায় মালিক জিনের কথা। সাথে সাথে তার দেওয়া আংটিটা আমি রীতিমতো তিনটা চুম খেয়ে তাকে স্মরণ করতে থাকি। হঠাৎ দেখতে পাই সাদা আলো রশ্মি মাটিতে আছড়ে পড়লো, আর সে আলোটা ভেদ করে বেরিয়ে আসলো মালিক জিন। মালিক জিনকে সেখানে থাকা সব পিশাচ জিন দেখে রীতিমতো পালাতে থাকে। ঠিক তখনই মালিক জিন জম শয়তানের ঘাড় থেকে মাথাটা এক টানে আলাদা করে ফেলে। এইটা দেখে শয়তানের পুত্র লাকুস নীল ধোয়া হয়ে আকাশের সাথে মিলে যায় আর ভয়ঙ্কর ভাবে আসতে থাকে। আর সেটা এতটা ভয়ঙ্কর ছিল, সে লাকুস বলল, বারে, তুই আমার আগে ক্ষতি করেছিস, আজ আবারও ক্ষতি করলি, পরের বার তুই আমার কাছে বানাতে পারবি না। এই বলে সাদাটা হাওয়ায় ভ্যানিশ হয়ে গেল। তখন মালিক জিন সবাই মুক্ত করে দেয়। সাথে সাথে হামিদ জিনের পিঠের উপরে তলোয়ারটা সে ওষুধ লাগিয়ে দেয়। তখন সম্রাট রাজাকে সমস্ত কিছু খুলে বলি। তখন তারা সবাই চলে যায়। ঠিক তার কয়েকদিন পরে রীতিমতো হামিদ আমার বাসায় আসে। সে এসে আমাকে সালাম দিল, আমিও সালামের উত্তর দিলাম। তখন আমি হামিদ সাহেবকে বললাম, আচ্ছা হামিদ সাহেব, আপনি এত রেগে আছেন কেন? তখন হামিদ সাহেব বলল, হুজুর, সেই শয়তান জিনটা আমার সামনে আমার বড় ভাইকে গালি দেয়, তাই হুজুর রাগ কন্ট্রোল করতে পারেনি। তখন আমি আর হামিদ জিন আলোচনা করতে থাকি। তো জেফরি ভাই, এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার নাম মোহাম্মদ মিলন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।
ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আর যদিও স্টোরিটা আর একটু বেশি মানে কাল্পনিক মনে হচ্ছিল স্টোরিটা, মানে জিন রাজ্যে গিয়ে মারামারি ব্যাপারটা একটু অন্যরকম লাগছিল, বাট আমি চাই যে একটু রিয়েলিস্টিক স্টোরি লেখা উচিত সবারই। এটা শুধু আপনার নাম বলবো, সবারই একটু রিয়েলিস্টিক স্টোরির প্রতি ফোকাসড করা উচিত, বিকজ আসলে রিয়েলিস্টিক স্টোরির কোনো তুলনা হয় না। বাট আমি চাইবো আপনার স্টোরি, যেহেতু আপনার লেখা অনেক সুন্দর, সো একটু রিয়েলিস্টির উপরে একটু গবেষণা করে যদি স্টোরিগুলো লেখা যায় তাহলে কোথাও বেশি সুন্দর হয়, ইজন্ট ইট? আশা করছি বুঝতে পেরেছেন। সো আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে, আমি আর দেরি করবো না, আমরা চলে যাবো। ছোট দুটি ঘটনা আছে এখন আমার হাতে, আমি সেই ছোট দুটি ঘটনা পড়েই শেষ করবো। চলে যাই ছোট দুটি ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আল্লাহর রহমতে আপনি সবসময় ভালোর দলেই থাকেন। বেশি কথা বাড়াবো না, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম নীরব, বাসা পাবনা জেলার মানিগাছা ইউনিয়নের পরিষদের কোনো একটি জায়গায়। আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার আঙ্কেলের কাছ থেকে শুনেছি। ঘটনা বোঝার সুবিধার আমি আমার আঙ্কেলের ভাষায় বলছেন আঙ্কেল। শোনো নীরব, আমি আজকে তোমাকে যে ঘটনা বলছি না, আমার জীবনের সাথে করে যাওয়া একটা ঘটনা। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। মাদ্রাসায় ভর্তির 1 বছর পর এক ভয়াবহ ঘটনা ঘটে। সালটা ছিল 1984 সালের। একদিন আমি রাতের বেলায় শুয়ে আছি আর আস্তে আস্তে বন্ধুদের সাথে কথা বলছিলাম। তখন হঠাৎ ছোট হুজুর আমাকে ডেকে পাঠায়। রাত তখন 10টা বা 10:30 বাজে। তখন হৃদয় বলে উঠলো, এই সময় হুজুর কেন ডাকছে? ও সরি, আমি তো আমার বন্ধুদের নাম বলতে ভুলে গেছি। আমার মোট 3টা বন্ধু ছিল, খুব ভালো বন্ধু। তার নাম ছিল সালাম, একজনের নাম ছিল হৃদয়, একজনের নাম ছিল রিফাত। হৃদয় বলল, এখন ডাকছেটাকে? তখন বললাম, হয়তো কিছু বলবে। রিফাত বলে উঠলো, চল গিয়ে দেখে আসি কিসের জন্য ডাকছে। আমরা সবাই মিলে হুজুরের কাছে গেলাম। হুজুর তখন বলল, তোমরা এসেছো? হ্যাঁ, এসে বসো। আমরা কি হুজুরের কাছে গিয়ে বসলাম। হুজুর বলল, শোনো, তোমরা যদি হঠাৎ করে কিছু শুনতে পাও আর দেখতে পাও তাহলে ভয় পেও না। আমি তখন বললাম, কেন হুজুর? হুজুর তখন বলল, শোনো, আমাদের এই মাদ্রাসা একটা ছেলে আছে, তার ভেতরে আমি কিছু একটা জিনিস অদ্ভুত লক্ষ্য করেছি। রিফাত তখন বলে উঠলো, কে সে? হুজুর তখন বলল, বলা যাবে না, সময় হলে দেখতে পাবে। আসলে আমাদের 3 জনকে এসব কথা বলার কারণ হচ্ছে আমরা সবার চেয়ে অনেক বেশি সাহসী ছিলাম। হুজুরের কথা শুনে আমরা রুমে ফিরে আসলাম। আসলে কেউ নেই, কথা না বলে ঘুমিয়ে পড়লাম। তারপরের দিনগুলো বেশ ভালোভাবেই চলছিল। হঠাৎ একদিন রাতের বেলা আমার খুব ভয়ঙ্কর একটা স্বপ্নে ঘুম ভেঙে যায় আর আমার প্রকৃতির ডাক আসে। আমি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য উঠে পড়ি আর বাথরুমের দিকে চলে যাই আর নিজের কাজ করতে থাকি। কাজ শেষ হয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল পেছনে কেউ আছে। আমি পেছনে তাকাই, দেখি কেউ নেই। আমি আবারও হাঁটতে থাকি। হঠাৎ মনে হয় আমার ঘাড়ের উপরে গরম নিঃশ্বাস পড়ছে। আমি পেছনে তাকিয়ে যা দেখি তা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। দেখি এক বিশাল দেহের অবয়ব, তার গা থেকে যেন মাংস খুবলে খুবলে পড়ছিল। তা দেখে আগুনের লাভা যেন ছুটে ছুটে আসছে। অবটার হাতে ছিল মানুষের মাথা। অবটি আমাকে বলে উঠল, খাবে নাকি? দে, অনেক মজা। এসব দেখে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখি পাশের ছোট হুজুর, বড় হুজুর আর আমার বন্ধুরা। বড় হুজুর তখন আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল তোমার? তখন আমি সমস্ত ঘটনা করে বললাম। সবকিছু শোনার পর হুজুর বলল, বুঝতে পেরেছি। হুজুর আমাকে নিয়ে বাইরে চলে আসে আর সবাই বলে যায়, হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, কেউ বাইরে আসবে না। আমাকে রীতিমতো বাইরে নিয়ে আসার পর 2টি গোল বৃত্ত আঁকে এবং আমাকে একটাতে, তার পাশে কিছু জিনিস নিয়ে নিচে একটাতে বসে পড়ে। হুজুর আমাকে বলল, তুমি ভয় পেও না। আমাকে বসিয়ে হুজুর মনে মনে কি যেন রোকা করতে থাকে। হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ি। তারপর আমার আর কিছুই মনে নেই। এরপরে যা হয়েছে আমি বড় হুজুরের কাছ থেকে শুনেছি। বড় হুজুর বললেন, শোনো সালাম, আমি তোমার উপর রোকা করা শুরু করি। একটা পর্যায়ে তুমি অজ্ঞান হয়ে যাও আর তোমার ভেতরে সেই জিনটি প্রবেশ করে। জিনটি বলে ওঠে, হে আদম সন্তান, তোরা এত বড় সাহস, তুই আমাকে ডেকেছিস, আমাকে ডাকছিস কেন? তখন আমি বললাম, তুই এই ছেলেকে কেন ভয় দেখাচ্ছিস? জিনটা তখন বলল, তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে রাজি নই। আমি তখন তার গায়ে জমজমের পানি ছিটিয়ে দিলাম। তখন জিনটি গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। জিনটি বলল, এই জানোয়ারের বাচ্চা, থাম, আমাকে কষ্ট দিস না, আমি সব বলছি।
এই মাদ্রাসার বাচ্চারা যেখানে খেলা করে আমি তার পাশে সাপের রূপে যাচ্ছিলাম, তখন এই ছেলেটা আমাকে দেখতে পায় আর তার হাতে ইটটা ছুঁড়ে মারে, আর ইটটা আমার গায়ে এসে লাগে। এই ছেলেকে আমি ছাড়বো না। আমি তখন বললাম, সেটা ছোট বুঝতে পারিনি, ওই ক্ষমা করে দেয়। জিনটা তখন বললো, না। আমি তখন বললাম, তুই যে তোকে ক্ষমা না করিস তাহলে কিন্তু তোকে বন্ধ করে ফেলবো। জিনটি তখন বললো, করিস না, আমাকে করিস না, আমি চলে যাচ্ছি। এরপর জিনটি যাওয়ার সময় তুই অজ্ঞান হয়ে যাও, তারপর আমাকে তাবিজ দেন, পানি পড়া দেন। এরপর আর কিছুই হয়নি। এই ছিল ঘটনা। জিফরি ভাই, ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ঘটনাটি ভালো থাকলে, ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টোরি। এবং স্টোরিটা বেশ ভালো ছিল। আপনাকে অভিবাদন, আপনার স্টোরিটা কিন্তু শেয়ার হয়ে গেল। আপনার পরবর্তী স্টোরির অপেক্ষায় থাকলাম, বাট আর একটু গুছিয়ে লিখবেন এবং যে ঘটনাটা লিখছেন সেই ঘটনাটা পারফেক্টলি লেখার চেষ্টা করবেন। একটু অসংলগ্ন একটা ঘটনা ছিল, আমি বুঝতে পারছিলাম না, মাঝখানে এসে ঘটনা একটু এলোমেলো হয়ে গেছিল। প্রথমের দিকে ইটস ওকে, বাট শেষের দিকে একটু এলোমেলো হয়ে গেছিল। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জফর ভাই, কেমন আছেন? এটা আমার ভৌতিক কথার প্রথম ঘটনা। আমার নাম ইমন বিশ্বাস, আমার বাসা যশোর নিউ মার্কেটে। আমি যে ঘটনাটা বলছি সেটা হলো আমার বন্ধুর সাথে করে যাওয়া একটা সত্য ঘটনা। তাহলে ঘটনা শুরু করা যায়। সময়টা তখন ছিল 2017 সাল। আমি আমার বন্ধু একসাথে থাকি। আমার বন্ধু একটা মেয়েকে অনেক ভালোবাসতো, ওদের রিলেশন খুব ভালো ছিল, কিন্তু ওদের রিলেশন মাঝে মাঝে ঝগড়া হতো, আবার ঠিকও হতো। হঠাৎ একদিন দেখি বন্ধু কাঁদতে কাঁদতে ফিরে আসছে। আমি বললাম, কিরে সম্রাট, কি হয়েছে তোর? সম্রাট বলল, কিছুই না, তুই যা। আমি বললাম, আরে বল না কি হয়েছে তোর? ও তখন বলল, কিছু না, তুই চলে যা। আমি আবার বললাম, তুই বলবি না? ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। সম্রাট তখন বলল, বন্ধু শোন, রিয়ার সাথে ঝগড়া হয়েছে, রিয়া আমার সাথে থাকতে চায় না, এমন একটা কথা বলছে আমি যেন মরে যাই, আর ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তখন বললাম, সম্রাট তুই এত চিন্তা করিস না, আমি তো আছি, কালকে সকালে রিয়ার সাথে কথা বলবো না, কেমন? এখন তুই চলে যা। এই বলে আমরা সেখান থেকে যে যার মতো বাড়িতে চলে যাই। পরের দিন রিয়ার সাথে দেখা করতে যাব। আমি সম্রাটের বাসায় গিয়ে দেখি সম্রাট গলায় দড়ি দিয়েছে। আর আমি বললাম, এইটা কি করে হলো? সম্রাটের ছোট বোন এসে বলল, ইমন ভাইয়া, আমরা তো কিছুই জানি না, তবে ভাইয়ার হাতে একটা চিঠি ছিল। আমি সবার বোঝার জন্য আমার মতো করে বলছি। জানি ইমন, তুমি কখনো ভাবতে পারিসনি আমি এভাবে চলে যাব, কিন্তু বিশ্বাস কর, আমি রিয়ার সাথে যখন দেখা করতে যাই তখন যে দেখি রিয়া অন্য ছেলের সাথে, সেটা আমি সহ্য করতে পারিনি। আর আমি বাকিটা তুই তো জানিসই। সম্রাটের সৎকার করার পর থেকে শুরু হয় আসল ঘটনা। বেশ কিছুদিন ধরে আমি একা একা বসে আছি। হঠাৎ দেখলাম সম্রাট দূর থেকে আমাকে বলছে, ইমন তুই আয়, আমার এখানে একা একা ভালো লাগছে না। এই বলতে বলতে আমার দিকে রীতিমতো আসছে। বিশ্বাস করেন যে ভাই, ওর চেহারা দেখে আমি দেখতে পাই ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এরপর থেকে আমাদের এখানে সবাই তাকে দেখতে পেত। আর হঠাৎ করে একদিন ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। আমাদের এক চাচার সাথে খারাপ কিছু ঘটে যায়। রোডের পাশে দেখতে পায় চাচার লাশ। ওই দিন সন্ধ্যার সময় চাচার সাথে ছিল আমাদের গ্রামের একটা কাকা। এবার কাকা বলল, ভাইপো, আমি আর কাশেম যখন আসছি ওই সময় দেখলাম কেউ দূরে কান্না করতেছে। কাশেম আমার বলতে শুরু করলো, দুলান চল দেখি আছে নাকি, কান্না করতেছে কি? আমি তখন বললাম, আছে তো, চল। সেখানে কি দেখি সময় একটা মরা লাশ ছেড়ে ছেড়ে কাঁদছে। এটা দেখে আমরা কিছু বলার আগে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়লো। আমি তো কোনো কিছুই রীতিমতো পারছিলাম না, কিন্তু কাশেম ওর কাছে ধরা। এখানে বলে রাখি যে ভাই, কাশেম হলো রিয়ার বাবা। আমি যতটুকু শুনেছি ঠিক ততটুকু বলছি। চাচা, আমি এক এক করে সবাইকে মেরে ফেলবো, কারণ আমাকে বাঁচতে দিলি না তোরা। এখন ভাবছিস তোর মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ে দিবি, সেটা হতে দেব না। রাগী গলায় বলছে, তোরা যে ভুল করলি তার কোনো ক্ষমা নেই। আমি শুনতে পেলাম একটা চিৎকার, আর বাকিটা তোমরা তো দেখেছো। এরপর সবাই একটা কবিরাজ নিয়ে আসে, তারপর কবিরাজ সবকিছু ঠিক করে দেয়, চলে যায়। যে ভাই, এই ছিল আমার ঘটনা। জানি না কেমন হয়েছে, যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কাছে এরকম ঘটনা আছে আরো, যদি ঘটনাটি ভালো লাগে আরো ঘটনা পাঠাবো। এবং এরপর তিনি তার বলেছেন কত নম্বর এপিসোডে শেয়ার করবো সেটা জানাতে।
থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় ভাই, আপনার স্টোরিটা কিন্তু শেয়ার হয়েই গেল এবং আমি চাইবো যে আপনি অবশ্যই চেষ্টা করবেন আরও একটু যদি গোছানো ঘটনা লেখা যায়। ঘটনা আমি ম্যাক্সিমাম ঘটনাটা যেটা পাচ্ছি ঘটনা প্রথম দিকে খুব গোছানো হচ্ছে, বাট আলটিমেটলি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে কেন হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো না কীভাবে যেন ট্র্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আমরা যেটাকে বলি যে ঘটনার মোটিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা ঘটনা একটু এলোমেলো হয়ে যাচ্ছে বেসিক্যালি। সো এইটা যেন না হয় সেটা একটু দেখা উচিত আমার মনে হয়। সবাই একটু এখানে মাথা খাটিয়ে স্টোরিগুলো শেয়ার করলে হবে। এনিওয়েজ, আমি আর কথা বাড়াবো না, আজকের এপিসোড এখানেই শেষ করছি। আর তেমন কোনো স্টোরি নেই। আপনাদেরকে একটা কথা বলার আছে যে নিশ্চয় ম্যাজিশিয়ানের কিন্তু আজকে আপনারা ঘটনা পেয়েই গেলেন, এবং তার থেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারলাম যে ম্যাজিশিয়ান কিন্তু আমরা ম্যাজিশিয়ানের ঘটনা কিন্তু আমরা আবারও দেখবো আমাদের মায়াপুরী চ্যাপ্টার 3-তে এক্স্যাক্টলি। এবং আই বিলিভ যে সেখানে কিন্তু জোকারেরও একটা উত্থান দেখবো। জোকার বলে যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটাকেও কিন্তু আমরা পাবো সেখানে। এবং আমি বিলিভ করি এতটুকু যে অদ্ভুত কিছু ঘটনা আপনারা দেখতে চলেছেন, বা দারুণ কিছু একটা হতে চলেছে ইনশাআল্লাহ। অ্যান্ড আই বিলিভ যে সব কিছু যদি মনের মতো হয়ে যায় তাহলে ফাটাফাটি কিছুটা হয়ে যাবেই। আমাদের মায়াপুরী কিন্তু ধীরে ধীরে লেখা হচ্ছে, অ্যান্ড মায়াপুরীর পার্ট 3 বা শেষ পার্ট কিন্তু আমরা শুনবো খুব সুন। আমরা কিন্তু ইনশাআল্লাহ ফেব্রুয়ারি বলছি মার্চের প্রথম উইকে কিন্তু ইনশাআল্লাহ আমরা রিভিল করে দিতে পারবো যে আসলে কবে শেয়ার করা হবে সেটা। সো এনিওয়েজ, আপনাদের শুধু একটা কথাই বলবো যে বেস্ট কিছু হবে ইনশাল্লাহ। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর কিছু বলবো না, বিকজ বললে হাইপটাই নষ্ট হয়ে যাবে। হাইপ নষ্ট করতে চাই না, আমি চাই যে দারুণ কিছু হয়ে যাক, মানুষ দারুণ কিছু পাক আপনাদের মাঝে, এবং আপনারাও দারুণ কিছু শোনান মানুষের কাছে। সো এই হচ্ছে বিষয়। আমরা চলে যাবো, যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো আপনারাও যদি চান ঘটনা পাঠাবেন, ঘটনা পাঠাতে পারেন। ভৌতিক কথায় ঘটনা পাঠানোর দুটি বই আছে। ইমেল আইডি হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমেল আইডিটা হচ্ছে bhautikstories@gmail.com, এবং আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। দিস ইজ বেসিক্যালি ইট। আমি শুধু এতটুকুই বলবো, ঘটনা পাঠাতে ভুলবেন না। বেস্ট ঘটনা পাঠাবেন, লম্বা ঘটনা পাঠাবেন। অবশ্যই 1 খণ্ডে ঘটনা পাঠাতে সবচেয়ে বেশি আমি ইন্সপায়ার করবো, বিকজ আলটিমেটলি যেটা হয় 1 খণ্ডে ঘটনা না পাঠালে মানুষ আসলে কনফিউজড হয়ে যায় স্টোরি। সো এই হচ্ছে বিষয়। আমি আর দেরি করবো না, এখনই এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে আগামীকাল কিন্তু আপনারা সিরিজ এপিসোড শুনবেন, এবং কালকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আমাদের ম্যাজিশিয়ান আমরা এখন শুনবো না। আমরা কালকে বাহার পাগলার ঘটনা হয়তো বা শুনবো। বাহার পাগলার যে তিন শয়তানের যে ঘটনাটা ছিল বা সিরিজটা ছিল সেটা 3 পর্বে শেয়ার করা হয়েছিল। আগামীকাল আপনারা 1 পর্বে শুনবেন, এবং তারপরের দিন আপনারা ডেফিনেটলি বলছি আপনারা ওমর জিনের যে ঘটনাটা ছিল সেই ঘটনাটা মানে 2 খণ্ডে শেয়ার করা হয়েছিল, সেটা আপনারা 1 খণ্ডে শুনে ফেলবেন। আশা করছি অনেক ভালো লাগবে, তখন অনেক বেশি জোস একটা ফিলিংস হবে আপনাদের, এতটুকু আমি বিলিভ করি। সো এই ছিল বিষয়, আর কথা বাড়াবো না, এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। রোজা আসছে, একটা রোজাও কিন্তু মিস করবেন না। অনেক বেশি ভালো থাকবেন। কাল থেকে রোজা শুরু হবে। রোজার সবাইকে প্রথমে আবারও বলে নিচ্ছি রমজানুল মোবারক। দারুণ কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।